একটি আত্মহত্যা আর সুইসাইড নোট থেকে পুলিশ তদন্ত করতে শুরু করে। এরপরই পুলিশের সামনে বের হয়ে আসে একের পর এক ভয়ঙ্কর এবং মাথা ঘুরিয়ে দেবার মতো রহস্য। আর পুলিশ তদন্তে শেষ পর্যন্ত কি বের হয়ে এসেছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি সময় নষ্ট হবে না। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মুভি রেখাচিত্রাম। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই দুইটি ছেলেকে কোথাও যেতে দেখা যায়, যেখানে ছোট ছেলেটি অন্য ছেলেটিকে বলছিল কালকে আমার বাবা একটি মুভি করেছে। সেই ছেলেটি বিশ্বাসই করতে চায় না। ছোট্ট ছেলেটি বলে, সত্যি আমি দেখেছি। তখন ছেলেটি জিজ্ঞেস করে, কি দেখেছ? তখন ছোট্ট ছেলেটি বলতে শুরু করে। ছেলেটি গেটের বাইরে দাঁড়িয়েছিল। বৃষ্টি ভেজা রাতের ভেতরে চারজন মিলে বস্তা পেঁচানো একটি লাশকে কোথাও নিয়ে যাচ্ছে, আর এটাই দেখেছিল ছেলেটি। এরপরেই সিন কাট হয়ে যায়। এরপরেই পুলিশ অফিসার বিবেককে দেখানো হয়, যে আপাতত সাসপেনশনে রয়েছে। কারণ হচ্ছে অনলাইনে জুয়া খেলতে যেয়ে সে ধরা পড়েছে, আর এতেই তাকে সাসপেন্ড করা হয়েছে। তার এই নিউজটা সবাই জেনে গেছে। তার বাড়ির লোকও বিবেককে মাঝে মধ্যে খোঁচা দিয়ে কথা বলে এই বিষয়ে, এমনকি বিবেকের গার্লফ্রেন্ডও। এছাড়া টিভি, নিউজ পেপার সব জায়গায় বিবেকের এই নিউজটা ভাইরাল হয়ে গেছে, যার ফলে সে যখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে যায় তখন মানুষ তার দিকে তাকিয়ে থাকে, তাকে নিয়ে কথা বলে। বিবেকে তো অনেক লজ্জায় পড়ে যায়, কিন্তু তার কিছুই করার ছিল না। এরপরে রাজেন্দ্র নামের একজন বৃদ্ধ লোককে দেখানো হয়, যাকে তার ডক্টর বলছিল মদ খাওয়া কমানোর জন্য, কারণ রিসেন্টলি তার একটি সার্জারি হয়েছে আর তার হাতে তেমন বেশি সময়ও নেই। রাজেন্দ্রও হাসে বলে, আমার তেমন কিছু করারও নেই, আমি জানি কি কি করতে হবে আমাকে। এরপরে রাজেন্দ্র রাতের বেলা কাউকে কল করে। এদিকে পরদিনই দেখা যায় বিবেককে হেড অফিসে আসার জন্য, যেখানে দুইজন পুলিশ অফিসাররা কথা বলছিল বিবেকের পোস্টিং নিয়ে। যেখানে একজন বলছিল এইবার বিবেকের কেসটাতে সিএম নিজে ইনভলভ, তাই সে এই কেসটা এত সহজে যেতে দেবে না। অন্য একজন পুলিশ অফিসার বলছিল মাল্লাকাপাড়াতে তাকে ট্রান্সফার করে দেওয়া যেতে পারে। সেখানকার এসআই এখন সেখানে নেই, ট্রান্সফার হয়ে গেছে, আর সেখানে তেমন বড় কোনো ইস্যুও নেই, তাই এটা তার জন্য ভালো হবে। আর বিবেকের ট্রান্সফারটা সেখানেই হয়ে যায়। এরপরে বিবেককে দেখা যায় মালাক্কাপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রাজেন্দ্র তার ড্রাইভারকে নিয়ে কোথাও যেতে থাকে, আর দেখা যায় গাড়ির ভেতরেই সে মদ খেতে থাকে। কিছু দূর আসার পরে রাজেন্দ্র ড্রাইভার তাকে বলে, আমরা চেলাকুট্টিতে চলে এসেছি। তখনই নেশাগ্রস্ত রাজেন্দ্র বলে, মালাক্কাপাড়াতে যাও। এদিকে বিবেককে দেখা যায় নতুন থানায় এসে এসএইচও হিসেবে জয়েন করে। এরপরে রাজেন্দ্রকে দেখা যায় মালাক্কাপাড়াতে আসার পরে মদের বোতলটা নিয়ে জঙ্গলের দিকে হাঁটা শুরু করে গাড়ি থেকে নেমে। তার ড্রাইভার গাড়ি নিয়ে সেখানেই ছিল। রাজেন্দ্র জঙ্গলের ভেতরে যেতে শুরু করে। যাওয়ার সময় তার হাত কেটে যায়, কিন্তু তারপরও সে থামে না। একটা সময় একটা গাছের নিচে বসে সে ভিডিও করতে শুরু করে। রাজেন্দ্র ভিডিওতে বলতে থাকে, আপনারা হয়তো ভাবছেন যে এখানে এসে এখানে বসে আমি কি বা বলতে পারি। বেশি কিছু বলবো না, আমার নিজের ব্যাপারেই বলবো। আমি আমার জীবনে টাকার পিছনে ছুটতে গিয়ে সবকিছুই হারিয়েছি, আমার সুখ, শান্তি, পরিবার, এমনকি স্বাস্থ্য, সবকিছুই। আমি জীবনে হয়তো অনেক টাকা কামিয়েছি, কিন্তু সবকিছুই বিফলে গেছে, কারণ এই সব টাকাই ছিল রক্তমাখা টাকা, কারো জীবনের বিনিময়ে টাকা। আমি হয়তো সেদিন এই টাকাটা নিতে অস্বীকার করতে পারতাম, কিন্তু আমি সেটা নিয়েছিলাম। এরপরেই সেই রাতের ঘটনা দেখানো হয়, যেখানে চারজন লোক একটা ডেড বডি কোথাও নিয়ে যাচ্ছে। রাজেন্দ্র বলতে থাকে, এটা 1985 সালের ঘটনা। আমি, ফ্রান্সিস আর ভিনসেন্ট, যে এলাইস জুয়েলার্সের মালিক, আমরা সেই মেয়েটির ডেড বডি এখানে নিয়ে এসেছিলাম। মেয়েটি বড়জোর 18 বছরের হবে, কিন্তু কোথা থেকে এসেছে, তার নাম কি, সে কে, আমরা কিচ্ছু জানি না। মেয়েটিকে আমরা এই গাছের নিচেই মাটি চাপা দিয়েছিলাম। সেখানে যখন আমরা মেয়েটিকে মাটি চাপা দিই, মেয়েটির সাথে সাথে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর আমাদের নতুন জীবন শুরু হয়। কিন্তু এখানে কথা হচ্ছে, সেই মেয়েটির ডেড বডি এনেছিল চারজন, কিন্তু রাজেন্দ্র শুধুমাত্র 3 জনের নাম বলেছে, আর একজনের নাম বলেনি সে এখনও। এদিকে দেখা যায় রাজেন্দ্র বলতে থাকে, সময় আমাকে এখানে নিয়ে এসেছে, ঠিক এই গাছের নিচে, এখানেই মেয়েটাকে মাটি চাপা দেওয়া হয়েছিল। আমি চেয়েছিলাম সবাই একসময় এই বিষয়টা জানুক, কিন্তু কেউ জানেনি আজকের আগ পর্যন্ত। এরপরেই সেই ড্রাইভারকে দেখা যায় একটা গুলির আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে রাজেন্দ্র যেদিকে এসেছিল জঙ্গলের সেই দিকটাতে আসে। এরপরেই পুলিশ আর মিডিয়াকে সেখানে দেখা যায় রাজেন্দ্র নিজেই সুইসাইড করেছে, নিজের মাথায় গুলি করে। সেখানে বিবেকও চলে আসে,
আর মিডিয়ার নিউজগুলো বলতে থাকে রাজেন্দ্র নামের একজন বৃদ্ধ লোক ফেসবুক লাইভে এসে একটি মার্ডারের কথা বলে নিজেই সুইসাইড করেছে। মিডিয়া যেহেতু এখন বিষয়টা জেনে গেছে, তাই পুলিশ যে করেই হোক এটার তদন্ত শুরু করে আর সেই জায়গাটা, যে জায়গাটা রাজেন্দ্র বলেছিল, সেখানে খুঁড়তে শুরু করে। কিন্তু বেশ খানিকটা খোঁড়ার পরেও সেখানে তারা তেমন কিছুই খুঁজে পায় না। এরপরে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। তারা অপেক্ষা করতে থাকে। এরপরে হঠাৎ করেই সেখানে বিবেক দেখতে পায় যে কিছু কাপড়ের টুকরো, যেগুলো ছিল অনেক পুরনো। বিবেকের সন্দেহ হয়। সেই কাপড়ের টুকরোগুলো ভালো করে দেখে আর তখনই বুঝতে পারে হয়তোবা এর আশেপাশেই সেই লাশটা রয়েছে। তারা আবারও বৃষ্টির মধ্যেই খুঁড়তে শুরু করে আর অবশেষে রাজেন্দ্রর কথা মতো সেই মেয়েটির ডেড বডি অর্থাৎ কঙ্কালটা তারা পেয়ে যায়। এরপরেই সেই ভিনসেন্টকে দেখানো হয় যে তার অসুস্থ স্ত্রীর সেবা করছিল। তখনই তার ছেলে আসে এবং রাজেন্দ্রর সেই স্বীকারোক্তিমূলক ভিডিওটা দেখায়। পুরো ভিডিওটা দেখার পরে ভিনসেন্ট বলে, ঠিক আছে, তুমি যাও, আমি বিষয়টা দেখছি। এরপরে অফিসে আসার পরে ভিনসেন্টের পিএস যখন তাকে এই পুরো বিষয়টা খুলে বলে যে নিউজ মিডিয়ার সব জায়গায় এই নিউজটাই ছাড়ছে, ভিনসেন্ট একই কথা বলে যে ওদের কাজ ওদের করতে দাও, তেমন কিছুই হবে না। এদিকে দেখা যায় সেই ডেড বডির সাথে একটা নুপুরও পাওয়া গিয়েছিল। অর্থাৎ এটা যে একটা মেয়ের ডেড বডি এটা নিঃসন্দেহ বোঝা যাচ্ছিল। যখন সেই কঙ্কালগুলো ল্যাবে নিয়ে আসা হয়, ল্যাবের ডক্টর বলে এটা যে একটা মেয়ে শুধু এতটুকুই জানা গেছে, বাকিটা জানতে এখন সময় লাগবে। সেখানেই ডিওয়াইএসপি মোহনদাস বিবেককে বলে, হায়ার অফিসার তোমার কাজে সন্তুষ্ট, তাই আমার টিমে তোমাকে অ্যাড করেছে। আমরা পুরো টিম মিলে এই কেসটা ইনভেস্টিগেশন করব। এতে বিবেক অনেক খুশি হয়। মোহনদাস তার টিমকে বলতে থাকে কাকে কি করতে হবে। বিবেককে বলা হয় রাজেন্দ্র ব্যাকগ্রাউন্ড এবং তার বাড়ি যেয়ে সবকিছু চেক করার জন্য। অন্য একজন অফিসারকে বলা হয় রাজেন্দ্র এবং ভিনসেন্টের সব কল লিস্ট এবং সাইবার সেল রিপোর্ট জমা দেওয়ার জন্য। এছাড়া ফ্রান্সিসকে কোথায় থাকে, এখন তার অবস্থান কি, এসব কিছু আমাদের বের করতে হবে। কারণ রাজেন্দ্র যে দুজনের নাম বলেছে তার মধ্যে ফ্রান্সিস মিসিং। এরপরেই বিবেকে দেখা যায় ডক্টর কৃষ্ণের সাথে দেখা করে যে রাজেন্দ্র ডক্টর ছিল। ডক্টর কৃষ্ণ বলে তার কিছুদিন আগে একটা সার্জারি হয়েছে আর সে একেবারেই কেয়ারলেস ছিল, সবসময় মদ খেতে থাকত। বিবেক তার পার্সোনাল লাইফের ব্যাপারে জিজ্ঞেস করে। ডক্টর কৃষ্ণ বলে তার স্ত্রীর সাথে তার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তার একটা ছেলে ছিল, কিন্তু তাকে কখনোই রাজেন্দ্রের সাথে দেখা যায়নি, এমনকি তার খারাপ সময়েও। বিবেক রাজেন্দ্রের স্ত্রীর সাথে কথা বলে। রাজেন্দ্রের স্ত্রী বলে তার বাবা রাজেন্দ্রের টাকা দেখে তার কাছে তাকে বিয়ে দিয়েছিল। বিবেক বলে রাজেন্দ্র কি কখনো ১৯৮৫ সালের ঘটনা তাকে বলেছে? সেই মহিলা বলে না, সে কখনোই তার অতীতের কোনো কিছুই আমাকে বলেনি। এরপরেই সেই বয়সের অর্থাৎ বৃদ্ধ বয়সের যাদের নাম ফ্রান্সিস, তাদের কাছে যাওয়া শুরু করে বিবেক, যাদের মধ্যে একজন বলে হ্যাঁ, শুধু ওই মেয়ে নয়, আমি আরও অনেক মেয়েকে দাফন করেছি অন্য অন্য জায়গায়। তখনই বিবেক বুঝতে পারে এই লোকটার মাথায় সমস্যা রয়েছে এবং বাকিদেরও সে জিজ্ঞেস করে, কিন্তু তারা বলে তাদের নাম ফ্রান্সিস, কিন্তু তারা এই বিষয়ে কিছুই জানে না। এদিকে বিবেকের গার্লফ্রেন্ড অরুণা, সেও মিডিয়াতে কাজ করত আর সেও বিবেককে এই কেসটাতে সাহায্য করে। আর অরুণা তাকে ১৯৮৫ সালের দিকে যেসব মেয়েরা নিখোঁজ হয়েছে আর যেগুলোর নিউজ পেপারে এসেছে সেগুলো কাটিং করে সে বিবেককে দেয়। এরপরে বিবেক আর তার টিম সেই সব নিখোঁজ মেয়েদের বাড়িতে যায় এবং যে সেই নুপুরটা দেখায়, কিন্তু সবাই বলে এটা তাদের মেয়ের নুপুর ছিল না। এদিকে পুলিশরা আরও একটি লোকের বাড়িতে আসে আর জিজ্ঞেস করে ফ্রান্সিস আছে কিনা, কিন্তু সেখানে একটি ইয়াং ছেলে বলে না, সে ট্রিটমেন্টের জন্য ডক্টরের কাছে গেছে। বিবেক আর তার টিম যখন ইনভেস্টিগেশন করছিল, বিবেকের এক জুনিয়র তাকে বলে স্যার, ফ্রড কেস করে যেসব মেয়েরা পলাতক এবং যাদের নামে মিসিং কমপ্লেন করা হয়েছে তাদের লিস্টটা কি চেক করব? বিবেক বলে না, আমরা শুধু মিসিং কেসগুলো নিয়ে কাজ করছি। এরপরে বিবেক তার লিস্টে থাকা আরও একটি বাড়িতে যায় যাদের মেয়েও ১৯৮৫ সালের দিকে নিখোঁজ হয়েছিল। সেখানে মেয়েটির বাবাকে নুপুরটি দেখানো হয়। নুপুরটা ভালো করে দেখতেই বৃদ্ধ লোকটা কেঁদে ফেলে। এরপরে বিবেক চলে আসে মোহনদাসের কাছে রিপোর্ট করার জন্য। বলতে থাকে একজন বৃদ্ধ লোক সেই নুপুরটাকে চিনতে পেরেছে এবং তার ডিএনএ স্যাম্পল পাঠিয়ে দেওয়া হয়েছে সেই কঙ্কালের সাথে ম্যাচ করার জন্য। এদিকে রাজেন্দ্রের ব্যাপারে তারা জানতে পেরেছে রাজেন্দ্র খুব দ্রুত তার অবস্থার পরিবর্তন করে ফেলেছে। আর এর আগে অর্থাৎ সেই মেয়েটি মিসিং হওয়ার আগে সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন কাজ করত। কিন্তু ফ্রান্সিসের ব্যাপারে এখনও তারা কোনো ইনফরমেশন পায়নি। মোহনদাস বলে ঠিক আছে, এখন তোমরা ভিনসেন্টের ব্যাপারে ইনকোয়ারি করো। ভিনসেন্টের একজন লোকাল রিলেটিভের খোঁজ পাওয়া গেছে, তুমি যে তার সাথে কথা বলো।
বিবেক সেই বৃদ্ধ মহিলার সাথে দেখা করতে যায়। সে বৃদ্ধ মহিলা ভিনসেন্টের ইয়াং বয়সের একটি ছবিও তাকে দেয় আর বলে ভিনসেন্ট ১৯৮৪ বা ৮৫ সালের দিকে বোম্বেতে চলে যায়। এর আগে সে এখানেই ছিল। তার বাবা একজন লোকের পাল্লায় পড়ে তাদের ছেড়ে চলে গেছে, কারণ তার বাবা বিশ্বাস করত সেই লোকটা একজন গড। এরপর থেকেই ভিনসেন্ট এবং তার মা অনেক কষ্টে সার্ভাইভ করে। তারা ব্রিজ কনস্ট্রাকশন ওয়ার্কারদের খাবার পরিবেশন করত, আর তখন থেকেই তারা এভাবেই দিন যাপন করে। ভিনসেন্ট অনেক মেধাবী ছিল, সে স্কুলে পড়াশোনা করত, কিন্তু একদিন এক বিশপের অর্থাৎ চার্চের ফাদারের সে ছাতা চুরি করে নেয়, আর এটা করতে যেয়ে সে হাতে নাতে ধরা পড়ে। যখন সেই চার্চের ফাদার তাকে জিজ্ঞেস করে এটা সে কেন করেছে, তখন ভিনসেন্ট বলে সে বৃষ্টির মধ্যে স্কুলে যেতে পারে না। এরপরে চার্চের ফাদার তার বিষয়ে খোঁজ নেয় আর দেখতে পারে সে ভালো স্টুডেন্ট। এরপরে ভিনসেন্টের পড়ালেখার দায়িত্ব চার্চের সেই ফাদারই নেয়। সে তার পড়ালেখাটা সেখানেই শেষ করে, আর এরপরে কিছুদিন ঘোরাফেরা করার পরে সে মুম্বাইতে চলে যায়। আর সেখানে অ্যালাস নামের একজন মহিলার সাথে তার দেখা হয়। তার সাথে সে বিয়ে করে নেয় আর এরপরে বিজনেস শুরু করে দেয়। বিবেক বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে ভিনসেন্ট কখন মালাক্কা পারে গিয়েছিল কিনা। তখন বৃদ্ধ মহিলা বলে আমি সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু তুমি যে সময়টার কথা বলছো আমি শুনেছি ভিনসেন্ট ওই সময়টাতে একটা লাইফলাইন পেয়েছিল, অনেক সুবর্ণ সুযোগ পেয়েছিল, কিন্তু সেটা কি সেটা আমি জানি না। এরপরে ভিনসেন্টকে দেখা যায় থানায় আসার জন্য। বিবেক এবং মোহনদাস তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। বিবেক বলে আপনি যখন চার্চের ফাদার আন্ডার পড়ালেখা করেছেন আমি জানতে পেরেছি আপনি মালাক্কা পারে গিয়েছিলেন পড়াশোনার উদ্দেশ্যে। এরপরে সেই মেয়েটা যখন নিখোঁজ হয় রাজেন্দ্রর কথা অনুসারে ওই সময়টাতে আপনি মালাক্কা পাড়েই ছিলেন, আর মেয়েটির কঙ্কাল যেখানে পাওয়া গেছে সেটা আপনার বাড়ি থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে। এই বিষয়ে আপনি কি বলবেন? ভিনসেন্ট বলতে থাকে সেই চার্চের ফাদার আমাকে পড়াশোনা করিয়েছে। এরপরে যখন সে বৃদ্ধ হয় তাকে আমার হেল্পার হিসেবে নিযুক্ত করা হয়, আর আমি তার জীবনের শেষ সময় পর্যন্ত ছিলাম। বিবেক তখন বলে রাজেন্দ্র মারা যাবার ২ দিন আগে আপনার অফিসে ফোন করেছিল, সেখানে ১৫ সেকেন্ড কথা হয়েছে। কি কথা হয়েছে? ভিনসেন্টের পিএস বলে নর্মালি এইসব কল অনেক ফিল্টারের মাধ্যমে আমার কাছে আসে, যদিও সেটা ঠিকঠাক মনে হয়। আর এরপরে চলে যায় ভিনসেন্টের কাছে, আর ১৫ সেকেন্ডের একটা কল, সব কলেরই রেকর্ড রয়েছে, আপনারা যে চেক করে দেখতে পারেন। তখন বিবেক রেগে যায় আর বলে আমরা যখন কাউকে জিজ্ঞাসাবাদ করি সেখানে শুধুমাত্র অ্যাডভোকেট থাকতে পারে, অন্য কেউ নয়, আর আমি জানি আপনি একজন অ্যাডভোকেট নন। তখন ভিনসেন্ট বলে দেখুন আমি এখানে হেল্প করার জন্য এসেছি, আর যে লাশটা পাওয়া গেছে সেটা কার সেটাও আপনারা জানেন না। তখন ভিনসেন্টের পিএস বলে হ্যাঁ, আপনারা এমন একজন লোকের কথা বিশ্বাস করেছেন যে সবসময় নেশার মধ্যে থাকে। বিবেক বলে তার কথা বিশ্বাস করে আমরা একটা কঙ্কালও পেয়েছি, এখন বাকি কথাটা যে সে সত্যি বলেছে কিনা সেটাই দেখার বিষয়। ভিনসেন্ট সেখান থেকে চলে আসে। এরপরে ডক্টরের সাথে যখন বিবেক কথা বলছিল তখনই তার কাছে কল আসে, আর ডক্টর বিবেককে জানায় ডিএনএ স্যাম্পল ম্যাচ হয়নি। তখনই বিবেকের এক জুনিয়রের কাছে কল আসে এবং তারা সেই মেয়েটির বাবার কাছে চলে আসে। যে বৃদ্ধ লোকটি বলেছিল এই নুপুরটি তার মেয়ের, সে আসলে মারা গেছে। তার ছেলের সাথে বিবেক কথা বলতে থাকে, আর সেই ছেলেটি জানায় আসলে তার বোন নিখোঁজ হওয়ার পরে তার বাবা একেবারেই কষ্টে ভেঙে পড়েছিল, তার মেয়ের জন্য অপেক্ষা করছিল। এরপর হঠাৎ করেই যখন আপনার কাছে নুপুর দেখেছে সে হয়তো ভেবেছে এটা তার মেয়েরই, সে হয়তো ভেবেছে তার মেয়ের শেষক্রিয়া করার জন্য হয়তো সে কিছু একটা পাবে, যার ফলে হয়তোবা সে এটা করেছে। বিবেক বুঝতে পারে সে বৃদ্ধ লোকটা শুধুমাত্র আবেগের বশেই সেই কথাটা বলে ফেলেছে, আসলে এই মেয়েটা তার ছিল না। বিবেক এবং তার টিম একটা ডেড এন্ডে এসে পৌঁছায়। রাতের বেলা বিবেক আবারও কেসটা দেখতে শুরু করে। ঠিক তখনই একটা ক্রাইম রেজিস্টার মেমোর দিকে তার চোখ পড়ে। তখনই তার জুনিয়রের কথা মনে পড়ে যে তাকে বলেছিল ফ্রড কেসে যারা মিসিং হয়েছে তাদের লিস্টটা সে চেক করবে কিনা। পরের দিনই বিবেক একটি থানায় আসে আর সেখানকার অফিসারকে বলে ত্রিশূর থেকে আমরা একটি ক্রাইম রেজিস্টার মেমো পেয়েছি, যেখানে ওই সময়ে অর্থাৎ ১৯৮৫ সালে মালাপাক্কামে একটি মেয়ে ফ্রড কেসের পরে মিসিং হয়ে গিয়েছিল, আর তার নামে একটা কমপ্লেন রেজিস্টার করা হয়েছিল। সেটাই আমরা দেখতে চাই, সেই এফআইআরটা। সেটা তারা খুঁজে বের করে, অবশেষে দেখতে পায় মিস্টার চন্দ্রপাল নামের একজন লোক তখন এই এফআইআরটা করেছিল। এরপরে বিবেক এবং তার টিম সেখানে চলে যায়, যেটা একটা ফিল্মি প্রোডাকশন হাউস ছিল, যেখানে বলা হয় চন্দ্রপন একজন প্রোডাকশন কন্ট্রোলার ছিল। সে সময়ে সে কিছু মুভিতে কাজ করেছে, আর তার নামে একটা মেলও রেজিস্টার করেছিল, কিন্তু পরে তাকে ইউনিয়ন থেকে বাদ করে দেওয়া হয়েছে। আর তার নতুন ঠিকানাও তারা জানে। সেই লোকটা বিবেককে বলে দেয় আপনি যদি তার কাছ থেকে কোনো সাহায্য নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এক বোতল মদ নিয়ে যেতে হবে।
তাহলে সে আপনাকে সবকিছু বলে দেবে। এরপরেই তারা চন্দ্রপানের ঠিকানা নিয়ে সেখানে চলে আসে। চন্দ্রপান তাদের বলতে থাকে যে সেই সময় তাকে ছাড়া কোনো মুভি হতো না, কারণ সেই মুভিগুলোতে সে জুনিয়র আর্টিস্ট সাপ্লাই দিত। আর সেই সময় অনেক বড় বড় মুভিতে এবং বড় বড় ডিরেক্টরের সাথে সে কাজ করেছে। বিবেক বলে, আপনি 1985 সালের দিকে একটি ফ্রড কেসের কমপ্লেন করেছিলেন, আর সেটাও একটা মেয়ের নামে। সেটা কেন, সেই ঘটনাটা আমাদের বলতে পারবেন? এরপরেই মদের বোতলটা তাকে দেওয়া হয়। চন্দ্রপান এক গ্লাস মদ খেয়ে বলতে শুরু করে যে আমার মেমোরি একেবারে ঠিকঠাক আছে, সেই সব কিছু আমার মনে হয় যে কালকেই ঘটল। এরপরে চন্দ্রপান বলতে থাকে, তখন ভারতরত্ন স্যারের কাথাডু কাথারাম এই মুভিটার শুটিং হচ্ছিল মালাকাপ্পারে। আর ওই সময়টাতে আমি ওই মুভিতে জুনিয়র আর্টিস্ট সাপ্লাই দেই। ওই সময়টাতে জুনিয়র আর্টিস্ট সাপ্লাই দেওয়া হতো মাদ্রাস এবং কোচি থেকে। ওই সময় ওই মেয়েটি আমার কাছে এসেছিল আর আমাকে বলেছিল আমি তাকে মামুতি স্যারের হিরোইন বানাতে পারবো নাকি। আমি তাকে বলে দিয়েছিলাম এগুলো আমি পারবো না, এগুলো তোমাকে নিজে অর্জন করতে হবে। আর ওই সময়টাতে আমি ওই মুভিতে যেসব মেয়েদের সাপ্লাই দিয়েছিলাম জুনিয়র আর্টিস্ট হিসেবে, সেই সব মেয়ের মধ্যে সেই মেয়েটিও ছিল। কিন্তু সেখানে জুনিয়র আর্টিস্ট সাপ্লাই দেওয়া অনেক কঠিন ছিল। কিন্তু হঠাৎ করে সেই মেয়েটি গানের অর্ধেক শুটিং করার পরে পরদিন মিসিং হয়ে যায়। আর যার জন্য ভারতরত্ন স্যারের কাছে সেই সময় আমাকে অনেক কথা শুনতে হয়েছিল। আর ওই সময়ে ওই মেয়েটির জন্য শুটিং যদি একদিন ডিলে হয়ে যেত, তাহলে সেই দায়ভার আমাকে গ্রহণ করতে হতো। আর আমার এজেন্সি থেকে এতে আমাকে একেবারে ছাড় দেওয়া হতো না। এই জন্য অন্য একজন প্রোডাকশন কন্ট্রোলার আমাকে বলেছিল যে সেই মেয়েটির নামে একটা কমপ্লেন লেখাতে, যাতে করে প্রুফ হিসেবে সেটা তার এজেন্সিকে দিতে পারে। আর থানায় যাওয়ার পরে আমি জানতে পারি সেই মেয়েটির নামে একটি ফ্রড কেসও ছিল। এরপরে আমি তাকে অনেক মুভিতে খুঁজেছি। আমি আসলে তাকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এরপরে আমি আর তাকে কখনো খুঁজে পাইনি। এই জন্য আমি তার নামটা কখনোই ভুলব না। তার নাম ছিল রেখা। এরপরেই অন্য একজন পুলিশ অফিসার সেই চন্দ্রপানকে জিজ্ঞেস করে, সেদিন রেখা যেসব জুনিয়র আর্টিস্টদের সাথে কথা বলেছিল, কাজ করেছিল, তাদের কাউকে চেনেন? চন্দ্রপান বলে, না, তাদের কাউকে মনে নেই। এরপরেই চন্দ্রপানকে জিজ্ঞেস করা হয় যে রেখার চেহারা তার মনে আছে কিনা। তখন সেই চন্দ্রপান বলে, হ্যাঁ, মনে থাকবে না কেন, কালকেই তো আমি তাকে দেখেছি। এটা শোনার পরে বিবেক অবাক হয়ে যায়। চন্দ্রপান বলে, আসলে সেই দিন যে গানের যে শুটিংটা হয়েছিল সেটার ভিডিও রেকর্ডটা এখনও আমার কাছে আছে। আমি সেটা গতকালকেই দেখেছি। সেই ভিডিওটা প্লে করে সেখানে রেখাকে দেখিয়ে দেয় বিবেক এবং তার টিমকে। এরপরেই 1985 সালের কিছু ঘটনা দেখানো হয়, যেখানে চন্দ্রপানের সাথে জুনিয়র আর্টিস্ট হিসেবে রেখা এসেছিল সেই মুভিতে শুটিং করার জন্য। আর সেখানে ডিরেক্টর ভারতরত্নকে দেখার পরে সে খুব মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপরেই তাদেরকে নানের পোশাক দেওয়া হয়, আর এর মধ্যে রেখাও ছিল। এদিকে বিবেক মোহনের কাছে চলে আসে আর বলতে থাকে তারা একটা মিসিং কেস খুঁজে পেয়েছে, যে মেয়েটাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আর আমরা যে কঙ্কালটা পেয়েছি সেই মেয়েটার সাথে এই মেয়েটার অনেকটাই ম্যাচ আছে। আমরা চাইলে সেই মেয়েটার ছবির সাথে এই কঙ্কালের যে স্কেচটা তৈরি করা হবে সেটা ম্যাচ করে দেখতে পারি। মোহনদাস বলে, ঠিক আছে, চেষ্টা করো, কিন্তু এই নিউজটা এখনো বাইরে দেওয়ার দরকার নেই, কারণ আমরা জানি না আমরা যে কঙ্কালটা পেয়েছি সেটা রেখারই কিনা। কারণ তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে এটা মামুতি স্যারের মুভি নিয়ে রিলেটেড, তাই তার নামও সামনে চলে আসবে। এরপর এই বিবেক মোহনকে বলে, রাজেন্দ্রকে মারা যাবার কয়েকদিন আগে একটা ফোন নাম্বার থেকে কল করা হয়েছিল, আর আমরা সেই ফোন নাম্বারের কল হিস্টোরি থেকে জানতে পেরেছি সেই সিম থেকে গত 2 বছরে শুধুমাত্র রাজেন্দ্রকেই কল করা হয়েছিল। আর সেটার লোকেশন ট্রেস করেও আমরা বিভিন্ন বিষয়ে জানতে পেরেছি সেটা একটা ফেক আইডি দিয়ে সিম কেনা হয়েছিল। কিন্তু ওই সিমটার লোকেশন আমরা মোটামুটি আন্দাজ করতে পেরেছি, সেখানে যে আমরা ইনকোয়ারি করব। এদিকে দেখা যায় সেই কঙ্কালের একটি স্কেচ তৈরি করা হয়, যেটা অনেকটাই রেখার সাথে মিলে যায়। এদিকে বিবেক সেই দিন সেই জুনিয়র আর্টিস্টদের মধ্যে যারা রেখার সাথে কাজ করেছিল তাদের একজনকে খুঁজে পেয়ে যায়। আর সে বলতে থাকে, হ্যাঁ, সে রেখার কথা মনে আছে তার, কিন্তু সে বেশি কিছু জানে না। এতটুকু বলতে পারবে সে তাদের সাথে একসাথেই গিয়েছিল, কিন্তু শুটিং শেষে ফিরে আসার সময় রেখা তাদের সাথে ছিল না। এদিকে ভিনসেন্টের পিএস সেই স্কেচটা অর্থাৎ রেখার স্কেচটা ভিনসেন্টকে দেখায়, কিন্তু ভিনসেন্ট স্কেচটা দেখার পরেই কাঁপতে শুরু করে। আর তাকে দেখে বোঝে যাচ্ছিল এটাই ছিল সেই রেখা যাকে তারা 1985 সালে অর্থাৎ 40 বছর আগে খুন করেছিল। এদিকে বিবেকে একজন পুলিশ অফিসার ফোন করে জানায় তারা জানতে পেরেছে রাজেন্দ্রকে কল করার কয়েক সপ্তাহ আগে মিস্টার সঞ্জীবন নামের একজন লোক
এই ফোনটা কিনেছিল, আর সেখানে সিসিটিভি ফুটেজ হিসেবে আমাদের প্রমাণ রয়েছে। বিবেক বলে ঠিক আছে। বিবেক সেই সিসিটিভি ফুটেজ চেক করে। এরপরে সে একজন ফিল্ম মেকারের সাথে দেখা করে যে ওই সময়টাতে ওই মুভিতে কাজ করেছিল। সে বলতে থাকে, হ্যাঁ, ওই সময়টাতে ওই গানের শুটিংটাতে আমি ছিলাম, আর ওইখানে যে ইস্যুটা হয়েছিল সেই মেয়েটাকে নিয়ে, সেটাও আমার মনে আছে, কিন্তু এই বিষয়ে আমি তেমন কিছু জানি না। বিবেক বলতে থাকে, তখন ফিল্ম আর্টিস্টদের সাথে অনেক পরিচিতি রয়েছে, এমন কেউ আছে কিনা যে এই বিষয়ে তাকে আরও ইনফরমেশন দিতে পারবে। সেই লোকটা বলে, হ্যাঁ, কামাল নামের একজন লোক রয়েছে, আপনি তার সাথে যে কথা বলতে পারেন। আর একজন লোক ছিল স্যার জন পল, সে আপনাকে খুব ভালো ইনফরমেশন দিতে পারত, কারণ তার মেমোরি অনেক শার্প ছিল, কিন্তু সে মারা গেছে। তারপরও তার কিছু ইন্টারভিউ রয়েছে, আমি আপনাকে সেই ইন্টারভিউর ফটো বা ভিডিও পেলে সেন্ড করে দেব। বিবেক সেখান থেকে চলে আসে। এরপরে রাতের বেলায় দেখা যায় বিবেক সেই স্যার জন পলের ভিডিওগুলো দেখছিল, ইন্টারভিউগুলো সে দেখছিল, সেখানে সেই মেয়েটি অর্থাৎ রেখার ব্যাপারে সে কিছু বলেছে কিনা। বিবেক ডক্টরকে বলতে থাকে সেই কঙ্কালের নামটা খুঁজে পেলেও কেসটা বেশি দূর আগাচ্ছে না। ঠিক তখনই বিবেকের জুনিয়র সেন্টু তাকে কল করে। এরপরে বিবেক হঠাৎ করে একটা ভিডিওতে দেখতে পায় স্যার জন পল বলছে, আমি মনে করতে পারি হুট করে একদিন একটা মেয়ে নানের বেশে সে আমাকে বলেছিল মাম্মামূর্তি স্যারকে যে টাকটা করা হয়েছে সেটা কি আপনিই করিয়েছেন। আমি বলেছিলাম হ্যাঁ। মেয়েটি বলেছে, আপনার আইডিয়াটা একেবারেই জঘন্য। এরপরে মেয়েটি আমার কাছ থেকে চলে গিয়েছিল। মেয়েটি সেদিন নূপুর পরা ছিল। এটা শুনে বিবেক চমকে যায়, কারণ রেখাও নূপুর পরেই ছিল। জনপল হয়তো রেখার কথাই বলছে। এরপরে রেখার সে দৃশ্যটা দেখানো হয় যেখানে রেখার নানের পোশাক পরে পায়ে নূপুর পরে সেখান দিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছিল। সে তখনই স্যার জন পলকে দেখতে পায়, আর তাকে দেখার পরে জিজ্ঞেস করে, আপনি কি মামুমূর্তি স্যারের চুল শেভ করে দিয়েছেন? আপনার আইডিয়াটা একেবারেই বাজে লেগেছে আমার কাছে। এরপরে রেখা সেখান থেকে চলে যায়। জনপল বলতে থাকে, যাওয়ার সময় রেখার পায়ের নুপুরের আওয়াজ এবং তার চলার ধরন আমার দৃষ্টি কেড়ে নিয়েছিল। যতক্ষণ রেখাকে দেখা যাচ্ছিল আমি শুধু তাকিয়েছিলাম। এরপরে বিবেক আবারও ভাবতে থাকে যে এটা সত্যিই হয়তোবা রেখা। এখন তারা অনেকটাই শিওর। এরপরে তারা আরও একজন ডিরেক্টরের সাথে দেখা করতে চায় এবং সেই মুভি এবং স্যার জন পলের ব্যাপারে জিজ্ঞেস করে। সেখানে বিবেক তাকে রেখার ছবি এবং স্কেচটা দেখায়। তখন সেই লোকটা বলে, রেখার ছবি দেখার পরে আমি তাকে চিনতে পারলাম। আসলে তার কথা এবং তার নাম কোনোটাই আমার মনে ছিল না, কিন্তু সেই সময়ে তার অনুপস্থিতিতে একটা ক্যাওস সৃষ্টি হয়েছিল শুটিংয়ে, আর এই জন্যই তাকে আমার কিছুটা মনে রয়েছে, কারণ আমরা যে অ্যাঙ্গেল থেকে শুটিং করেছিলাম বাকি গানটাও সেই অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে হতো, আর তাকে ছাড়া বাকি গানটা শ্যুট করা অসম্ভব হয়ে পড়েছিল। তার অনুপস্থিতিটা একেবারে বোঝা যাচ্ছিল। আর ওই সময়টাতে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ভারতরত্ন স্যারের কাছে অনেক কথা শুনতে হয়েছিল এটা নিয়ে। এরপরে বিবেক জিজ্ঞেস করে, স্যার জন পলের একটা প্রোগ্রাম থেকে আমরা রেখার ব্যাপারে জানতে পেরেছিলাম, যেখানে সে বলেছিল রেখার নানের বেশে নূপুর পরে তার কাছে এসেছিল। সেই লোকটা বলে, হ্যাঁ, জনপল স্যার আমাকেও বলেছিল, আর বলেছিল এই মেয়েটিকে নিয়ে সে তার পরের মুভি বানাতে চায়, কারণ রেখার মধ্যে একজন নায়িকা হওয়ার সব গুণই ছিল, কিন্তু পরে আমরা তাকে আর খুঁজে পাইনি। বিবেক তাকে জিজ্ঞেস করে, রেখার ব্যাপারে আপনি আরও কিছু জানেন কিনা? সেই লোকটা বলে, না, যদি জানি আমি তোমাকে জানাবো। এরপরেই দেখা যায় ভিনসেন্টের পিএস চলে আসে একজন রাজনৈতিক নেতার কাছে এবং তার কিছু ইলিগ্যাল কর্মকাণ্ডের প্রমাণ দেখায়, আর বলে সে যদি তাদের সাহায্য না করে এই প্রমাণগুলো চিফ মিনিস্টারের কাছে চলে যাবে এবং সে তার পদটা হারাবে। সেই লোকটা বলে, আমাকে কি করতে হবে? ভিনসেন্টের পিএস বলে, রেখার কেসটা এখানেই বন্ধ করে দিতে হবে ইনভেস্টিগেশন, আর সেই অফিসারকে ট্রান্সফার করে দিতে হবে। সেই নেতাও বলে, ঠিক আছে। এরপরেই দেখা যায় ভিনসেন্টের কয়েকজন লোক চলে আসে চন্দ্রপানের কাছে, আর তাকে মদ খাওয়ানোর নাম করে একটা সময় অনেক মদ খাইয়ে তাকে পানিতে চুবিয়ে মেরে ফেলে। ঘটনাস্থলে যখন বিবেক এবং মোহনদাস চলে আসে, মোহনদাস বিবেককে বলে, এই কেসটা এখন ক্রাইম ব্রাঞ্চের কাছে চলে গেছে, আর তোমারও ট্রান্সফার হয়েছে ট্রাফিকে। বিবেক বুঝতে পারে এই কাজটা কে করেছে। বিবেক একটু হাসে। এরপরেই বিবেক ট্রাফিকের দায়িত্ব পালন করে। বিবেক এক ফাঁকে ডক্টরের সাথে এসে কথা বলতে থাকে আর বলে, আমি জানি যে আমি ঠিক পথে এগোচ্ছিলাম, আর এই জন্যই এই কেসটা আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। এখন আমি কি করব? ঠিক ওই সময়টাতে ক্রাইম ব্রাঞ্চের অফিসার চলে আসে, যারা সেখানে আসে এই কেসের সকল এভিডেন্সগুলো তাদের হাতে তুলে নেওয়ার জন্য, আর তারা সেটাই করে। কিন্তু সেখানে ক্রাইম ব্রাঞ্চের অফিসার বিবেক এবং সেই ডক্টরকে ছোট করে কথা বলে, এমনকি ওয়াশরুমে যাওয়ার পরে বিবেককে সে তুচ্ছতাচ্ছিল্য করে বলতে থাকে যে একজন জুয়ারির কাছে এই কেসটা শোভা পায় না, আর তুমি আমার পথে নাক গলাবে না। এতে বিবেকও রেগে যায় এবং তাকে সেখানেই শিক্ষা দিয়ে দেয়। সেই অফিসার লজ্জায় কাউকে কিছুই বলতে পারে না। তারা শুধু সেই প্রমাণগুলো অর্থাৎ রেখার কঙ্কালটা নিয়ে এবং কেস ডিটেলস নিয়ে সেখান থেকে চলে যায়।
বিবেক এতে খুবই হতাশ ছিল, কিন্তু সেই ডক্টর তাকে বলে হতাশ হওয়ার কিছু নেই, আমাদের কাছে যেসব প্রমাণ ছিল সেগুলো নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা চাইলে আরও প্রমাণ বের করতে পারি, তুমি চেষ্টা করো, পারবে। বিবেক আবারও উৎসাহ নিয়ে কেসটা ইনভেস্টিগেশন করতে শুরু করে। এরপরেই দেখা যায় সেই ডিরেক্টর আবারও কল করে বিবেককে আর বলে, তেমন কিছু নয়, ছোট্ট একটা জিনিস আমার মনে পড়েছে। আমরা যখন ওই মুভিটা শুটিং করছিলাম ওই সময়ে একজন রিপোর্টার ছিল পলাশারি, যে এখন একটা ইউটিউব চ্যানেল চালায়। সে ওই সময়ে অনেক ভালো ভালো রিপোর্ট করত, আর সে গানের সেটেও এসেছিল মামামূর্তি স্যারের ইন্টারভিউ নেওয়ার জন্য। আর তার কাভার ফটোতে রেখার একটা ছবি দেখা গিয়েছিল, তুমি যে তার সাথে কথা বলে দেখতে পারো। বিবেক সেখানে চলে আসে। সেই লোকটা বলতে থাকে, আগে আমি নিউজ করতাম, আর আমাকে ইন্টারভিউ দিতে অনেক বড় বড় স্টাররা ভয় পেত, কারণ তারা আমার প্রশ্নের সম্মুখীন হতে চাইত না। সে বলে সে ওই দিন গিয়েছিল মামামূর্তি স্যারের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু ওই সময়টাতে সে ইন্টারভিউ না দিয়ে চলে যায়। আর তখনই একটা ফটো ক্লিক করা হয়, সেই ফটোতেই ওই মেয়েটা এসেছিল। এর বেশি কিছু সে জানে না। তখনকার সেই ম্যাগাজিনটা বিবেককে দেওয়া হয়। বিবেক সেখানে এমন কিছু দেখে সে কিছুটা অবাক হয়। এরপরে সেই ম্যাগাজিনের একটা ছবি সে পাঠায় রেখার সেই কো আর্টিস্টের সাথে, যারা তার সাথে একসাথে কাজ করেছিল। বিবেক তাকে ফোন করে বলে, আমি যে ছবিটা পাঠিয়েছি সেও কি আপনাদের সাথে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছে? সেই মহিলা ভালো করে দেখার পরে বলে, না, উনি আমাদের সাথে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেনি। আসলে বিবেক সেই ছবিতে রেখার সাথে আরও একজন নানকে দেখেছিল, কিন্তু সেই নান সেখানে জুনিয়র আর্টিস্ট ছিল না। তাহলে সে কে ছিল? এরপরে বিবেক জানতে পারে সে আসলেই একজন নান ছিল, অর্থাৎ সিস্টার ছিল। বিবেক তার সাথে দেখা করতে যায় আর রেখার ছবিটা দেখায়। রেখার ছবি দেখার পরেই বলে, এর নাম রেখা। সে মালাপাক্কারে এসেছিল মুভিতেও অভিনয় করার জন্য, আর সে খুবই ট্যালেন্টেড ছিল, মুভিতেও বাস্তব জীবনেও। বিবেক বলতে থাকে, আমরা একটি কঙ্কাল পেয়েছি, আর আমরা ধারণা করছি সেটা রেখার। আপনি কি রেখার ব্যাপারে আমাদের ডিটেলস কিছু বলতে পারবেন? তখন সেই সময়ের ঘটনা বলতে থাকে সেই সিস্টার। আসলে সেই সিস্টারও মামামূর্তির অনেক বড় ভক্ত ছিল, তাই যখন সে জানতে পারে সেখানে তারই গানের একটা শুটিং হবে তাদের চার্চের পাশেই, সে আর থাকতে পারে না। সে সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অন্য সিস্টাররা তাকে বাধা দেয় আর বলে যদি হেডনান এটা জানতে পারে তাহলে অনেক বড় প্রবলেমের সৃষ্টি হবে। তাই সে মন খারাপ করে সেখানেই থেকে যায়। কিন্তু পরদিন সকালবেলায় সেই চার্চের কয়েকজন নান অন্য একটা জায়গায় একটি অনুষ্ঠানে যায়। এদিকে শুটিং সেটে জুনিয়র আর্টিস্টরা বসে খাবার খাচ্ছিল, সেখানে রেখাও আসে আর খাবার খেতে শুরু করে। ঠিক ওই সময়টাতে মামামূর্তি স্যার শুটিং সেটে চলে আসে, আর তাকে দেখার জন্য এক নজর সবাই দৌড়ে যেতে থাকে। রেখাও খাবার বাদ দিয়ে সেখানেই যেতে থাকে, কিন্তু হঠাৎ করেই কিছু একটাতে বেঁধে তার জামাটা ছিঁড়ে যায়। এতে তার মন খারাপ হয়ে যায়, আর সেখানেও অনেক ভিড় জমা হয়ে যায়। রেখা বুঝতে পারে এখন সেখানে গেলে সে আর তাকে দেখতে পারবে না। এরপরে রেখা শুটিং সেটেরই একজন দর্জির কাছে আসে আর বলে তার জামাটা সেলাই করে দিতে, কিন্তু সেই লোকটা বলে তার হাতে অনেক কাজ, আর তুমি এমন খামখেয়ালিভাবে চলাফেরা করলে তো তোমার সাথে এমনই হবে। তোমার জামা সেলাই করার জন্য আমি এখানে বসে নেই, তুমি অন্য কোনো ব্যবস্থা করে নাও। রেখা বুঝতে পারে তাকে এই জন্য কথা শুনতে হবে, তাই সে নিজেই যায় কোনো ব্যবস্থা করতে। এরপরে তার হঠাৎ করে চোখে পড়ে সেই শুটিং সেটের পাশেই রয়েছে একটি চার্চ। সে সেখানে চলে যায় আর সেই নানির সাথে সে কথা বলে। তার জামাটা ছিঁড়ে গেছে আর এটা তার কস্টিউম, এখন তাদের সিস্টারের কোনো একটা ড্রেস তাকে দিতে পারবে কিনা। সেই সিস্টার বলে হ্যাঁ দিতে পারবে, কিন্তু তার বিনিময়ে তাকে একটা কাজ করতে হবে, মামামূর্তি স্যারের সাথে তার একটু দেখা করিয়ে দিতে হবে। এটা শুনে রেখা একটু অবাক হয়ে যায় আর এরপরেই বলে হ্যাঁ আমি পারবো, এটার এমন বড় কি বিষয়। রেখা আসলে ড্রেসটা নেয়ার জন্য একটু মিথ্যে বলেছিল, কিন্তু সেই নান রেখার কথা বিশ্বাস করে সেই শুটিং সেটে চলে আসে মামামূর্তি স্যারের সাথে দেখা করার জন্য। এটা দেখে রেখা ঘাবড়ে যায় এবং তার সাথে কথা বলতে থাকে। রেখা সেই সিস্টারকে আবারও বলে যে মামামূর্তি স্যার এখন একটা গানের শুটিংয়ের মধ্যে রয়েছে মাঝখানে, আর এরপর সে লাঞ্চ করবে, আপনাকে অপেক্ষা করতে হবে। সিস্টার বলে ঠিক আছে। তখন রেখা তার সাথে গল্প করতে থাকে আর বলতে থাকে সে এখানে এসেছে নায়িকা হওয়ার জন্য। তখনই শুটিং সেটের অন্য একজন স্টাফ এসে তাকে বলে তুমি একজন কো আর্টিস্ট, আর এখানে এসে এমনভাবে ঘুরে বেড়াচ্ছ যেন তুমি নায়িকা। এটা বলে তাকে কিছুটা অপমান করে, আর রেখারও মনটা খারাপ হয়ে যায় আর সে সিস্টারের সামনে ছোট হয়ে যায়। তখন একটা সময় রেখা সিস্টারকে সবকিছু খুলে বলে দেয় যে সে আসলে কো আর্টিস্ট, আর মামামূর্তি স্যারের সাথে দেখা করার স্বপ্ন তারও রয়েছে, আর সে তার সামনেও যেতে পারে না। সে শুধুমাত্র এই ড্রেসটা নেওয়ার জন্যই
তার কাছে মিথ্যে বলেছে। তখন সেই সিস্টার বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার বিষয়টা। তখনই সেখানে মামামূর্তি স্যার চলে আসে আর সেই নার্স রেখাকে সেখানে টেনে নিয়ে যায়। এরপরে দেখা যায় সেই রিপোর্টার এসেছিল মামামূর্তি স্যারের সাথে তার ইন্টারভিউ নেওয়ার জন্য এবং তাকে কিছু উল্টাপাল্টা প্রশ্ন করে। এতে মামামূর্তি স্যার রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আর ওই সময়টাতে ফটো ক্লিক করা হয়েছিল যেখানে মামামূর্তি স্যারের পাশেই দাঁড়িয়েছিল সিঁড়িতে নার্স এবং রেখা। বিবেক তাকে জিজ্ঞেস করে, রেখা কি কখনো তার বাসার ব্যাপারে কিছু বলেছে? নার্স বলে না। এরপর সিস্টার বলতে থাকে, লাঞ্চের পরে আমরা কখনো মামামূর্তি স্যারের সাথে দেখা করতে পারিনি, কিন্তু আমি রেখার সাথে দেখা করেছিলাম। আমরা একে অপরের সাথে অনেক কথা বলেছি, কাছাকাছি চলে এসেছিলাম। একটা সময় শুটিংয়ের মাঝখানে সে আমাকে বলেছিল জন পল স্যার তাকে বলেছে তাকে একটা ডায়লগও দেওয়া হবে, ছোট্ট একটা সিনও দেওয়া হবে মুভিতে। আর এতে রেখা অনেক খুশি ছিল। এরপরেই সেই গানের শুটিংটা যখন হচ্ছিল হঠাৎ করে বৃষ্টি হয়ে যায়, যার ফলে গানের শুটিংটা সেখানে অর্ধেকই থেকে যায়। এরপরে আমি তাকে বলেছিলাম, তুমি এখানে এতজনের সাথে কষ্ট করে না থেকে আমার সাথে চার্চে যেতে পারো, সেখানে অনেক জায়গা আছে, তুমি ভালোভাবে থাকতে পারবে। রেখাও এতে রাজি হয়ে যায়। আর সেই রাতেই রেখা আমার সাথে চার্চে গিয়েছিল। সেই রাতেও আমাদের কথা হয়েছিল, কিন্তু পরদিন সকালেই হঠাৎ করে আমরা দেখতে পাই যে আমাদের যে টাকা রাখার সিন্দুকটা ছিল সেটা খোলা, আর সেখান থেকে টাকা চুরি হয়ে গেছে আর রেখাও মিসিং। সবাই বুঝতে পেরে যায় রেখা সেই টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে, যেটা সেই চার্চের ডোনেশনের টাকা ছিল। আর এই বিষয়টা নিয়ে চার্চের ভেতরেই অনেক তদন্ত হয় আর সব দোষ আমার ঘাড়ে এসে পড়ে, কারণ আমি রেখাকে নিয়ে এসেছিলাম। বিভেদ বলে, এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছিল, পুলিশে কেন কমপ্লেন করেননি? সেই সিস্টার বলে, যদি পুলিশে কমপ্লেন করতাম তাহলে সব জায়গায় জানাজানি হয়ে যেত যে ডোনেশনের টাকা আমরা ঠিকভাবে যত্ন করে রাখতে পারি না, আর এতে আমাদের ডোনেশন আসার মধ্যে প্রভাব পড়ত। এই জন্যই পুলিশ অফিসারকে আমরা নির্দেশ দিয়েছিলাম যাতে এই ঘটনাটা বাইরে বের না হয়। এছাড়া তখনই রেখার নামে আরও একটা কমপ্লেন হয়, যেটা চন্দ্রপান করেছিল। এই জন্য পুলিশ আমাদেরটা রেখে ওই কমপ্লেনের ভিত্তিতেই ইনভেস্টিগেশন করেছিল, কিন্তু রেখার আর কোনো হদিস পাওয়া যায়নি। বিবেক বলে, ওই সময় চার্চে যারা ছিল বা কাজ করত তাদের সাথে কি আমি যোগাযোগ করতে পারি? সেই সিস্টার বলে, হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করব এতে। বিবেক বলে, সেই কঙ্কালটা অর্থাৎ রেখার কঙ্কালটা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি এই ঘটনার শেষটা এইরকম হবে। এদিকে ভিনসেন্টের স্ত্রী অ্যালিসাকে হসপিটালে নিয়ে আসা হয়, আর তখনই তার পিএস তাকে বলে, আমরা ফ্রান্সিস নামের এই কয়েকজন লোককে খুঁজে পেয়েছি। সেই ছবিগুলো ভিনসেন্ট দেখতে থাকে। অন্যদিকে তার পিএস তাকে বলে, বিবেক আজকে এই সিস্টারের সাথে দেখা করতে গিয়েছিল যে 1985 সালে সেই চার্চেই ছিল। এদিকে বিবেক তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আর এই কেসটা নিয়েই কথা বলে, আর বলে সে কি করবে এখন বুঝতে পারছে না। যাই হোক, এই কেসে তার সাহায্য লাগবে। অরুণাও রাজি হয়ে যায়। এরপর দিন আবারও বিবেক সেই সিস্টারের সাথে দেখা করতে আসে। সেই সিস্টার বলতে থাকে, তখন যারা সেই চার্চে কাজ করত বেশিরভাগরাই অন্যত্র চলে গেছে, তারা এখন ভিন্ন ভিন্ন পজিশন, ভিন্ন ভিন্ন জায়গাতে আছে। আর যারা কাজ করত সেখানে তাদের মধ্যে কয়েকজন হচ্ছে পুষ্পাম্মা, থালাম্মা চেচি এবং তার ছেলে আর তার হাজব্যান্ড। পুষ্পাম্মা সিস্টারের এত কঠিন নিয়মকানুন মেনে চলতে পারেনি। কাজে লাগার কয়েক মাস পরে সে সেখান থেকে চলে যায়। এরপরে থালাম্মা এবং তার হাজব্যান্ড সেখানেই মারা যায়, আর তার ছেলে এখন অন্য একটা জায়গায় রয়েছে। তাদের ঠিকানা সে বিবেককে দিয়ে দেয়। বিবেক বলতে থাকে, এখন আমাদের রেখার কোনো ব্লাড রিলেটিভকে খুঁজে বের করতে হবে, তারপরে ডিএনএ টেস্টের সাথে ম্যাচ করে আমরা কনফার্ম হতে পারবো যে আমরা যে কঙ্কালটা পেয়েছি সেটা রেখার, নয়তোবা সেটাও কারো কাছে প্রমাণ করা যাবে না। সেই সিস্টার বলে, আমিও জানতে চাই আসলে সে কে। সেখান থেকে আসার সময় সিন্টু তাকে কল করে আর বলে সঞ্জীবের ঠিকানা তারা পেয়েছে। ঠিকানাটার নাম শুনতেই বিবেক একটু অবাক হয়ে যায়, কারণ সিস্টার একটু আগে থালাম্মার ছেলের যে ঠিকানাটা দিয়েছিল আর সিন্টু যে ঠিকানাটার কথা বলেছে দুটো একই। বিবেক সেই সঞ্জীবনকে ধরার জন্য সেখানে চলে যায়, আর সেখানে যাওয়ার পরে দরজা নক করতেই দেখা যায় ভেতরে দুইজন লোক ছিল। তারা বিবেকের কথায় দরজা খোলে না। একটা সময় বিবেক রেগে দরজা ভেঙে ফেলে, আর সেখানে যাওয়ার পরে সেই দুইজন লোক বিবেকের উপরে হামলা করে দেয়। বিবেক তাদের প্রতিহত করে, আর একটা সময় জিজ্ঞেস করে তারা রাজেন্দ্রকে কেন কল করেছিল, যাদের মধ্যে একজন ছিল সঞ্জীবান যে রাজেন্দ্রকে কল করত, আর অন্যজন ছিল বেবি যে থালাম্মার ছেলে। বিবেক সঞ্জীবনকে বলতে থাকে, গত মাসে তোমার ফোনের লোকেশন এবং রাজেন্দ্রের ফোনের লোকেশন একই টাওয়ারে ছিল। এছাড়া সে বেবিকে বলতে থাকে, তুমি তোমার গোল্ড লোন এবং হোম লোন কিভাবে একসাথে মিটিয়ে ফেললে বলো আমাকে। তখনই বেবি বলতে থাকে, আসলে রাজেন্দ্রের কাছ থেকে তারা টাকা পেয়েছিল। আর সজীবন বলতে থাকে সে রাজেন্দ্রের সাথে দেখা করতে গিয়েছিল। বিবেক বলে, কেন? রাজেন্দ্র তোমাদের টাকা কেন দিয়েছে? সজীবন বলতে থাকে, আমরা তার একটা সিক্রেট জানতাম, সেটা ফাঁস করার ভয় দেখিয়েছিলাম। বিবেক জিজ্ঞেস করে, কি?
এরপরেই সুজীবন এবং বেবি বলতে থাকে, বলে তারা দুইজনেই তখন ছোট ছিল। এরপরে মুভির শুরুতে যে দৃশ্যটা দেখানো হয়েছে সেটাই দেখানো হয়, অর্থাৎ এরাই ছিল বেবি এবং সঞ্জীবন। বেবি সঞ্জীবনকে বলেছিল তার বাবা গতকাল রাতে একটি মুভি করেছে, আর সঞ্জীবন সেটা শুনতে চেয়েছিল। কি বেবির সবকিছুই বলে দিয়েছে যে 4 জন লোক একটা ডেড বডিকে নিয়ে কোথাও যাচ্ছে বৃষ্টির মধ্যে। এরপরে সেই মুভিটা তখন রিলিজ হওয়ার পরে সঞ্জীবন এবং বেবি অনেকবার দেখেছে, কিন্তু সেই রাতের লাশ নিয়ে যাওয়ার ঘটনাটা মুভিতে একবারও ছিল না। সঞ্জীবন মুভিটা অনেকবার দেখেছে, কিন্তু তারপরও কখনো কোনোভাবেই সে এই দৃশ্যটা দেখতে পায়নি। এরপরে বড় হওয়ার পরে সঞ্জীবনের মনে হতে থাকে সেদিন বেবির বাবা তাকে মিথ্যে বলেছে, তার সত্যিই কোনো মেয়েকে বা কাউকে খুন করে নিয়ে গিয়েছিল। এরপরে সঞ্জীবন আর বেবির বাবার কাছে আসে আর জিজ্ঞেস করে সেই রাতে কি হয়েছিল। লোকটা একেবারে অসুস্থ, তেমন কিছুই বলতে পারছিল না, শুধু বলছিল সেই রাতে একটা লাশ দাফন করার জন্য সে টাকা পেয়েছিল। সঞ্জীবন বুঝতে পারে যে সেই রাতে যারা ছিল তারা একটা লাশ দাফন করেছে, আর সেখানে সঞ্জীবন রাজেন্দ্রকে চিনত। সঞ্জীবন বলে, রাজেন্দ্র একটা সময় আমাদের বাড়িতে ছোটখাটো কাজ করত, আর এখন সে আমাদের থেকে অনেক ভালো রয়েছে। এরপরে রাজেন্দ্রকে আমরা খুঁজে বের করি আর সেই রাতের ঘটনা তাকে বলি, আর বলি সে যদি টাকা না দেয় তাহলে আমরা সবার কাছে বলে দেব, আর এই জন্যই সে আমাদের মুখ বন্ধ রাখার জন্য টাকা দিত। কিন্তু এরপরে হঠাৎ করে আমরা ভিডিও দেখতে পাই সে সবকিছু স্বীকার করে নিচে সুইসাইড করেছে। কিন্তু সেই ভিডিওতে সে আমার বাবার কথা, অর্থাৎ বেবির বাবার কথা বলেনি। রাজেন্দ্র ভিডিওতে 3 জন লোকের কথা বলেছিল, আর চতুর্থ লোক ছিল বেবির বাবা, যে সেদিন সেই লাশটা দাফন করতে সাহায্য করেছিল। এদিকে সঞ্জীবন আর বেবি তারা ভেবেছিল পুলিশ তাদের ধরে ফেলবে, আর এই জন্যই ভয়ে তারা এখানে লুকিয়েছিল। বেবি বলে, আমার বাবা ইতোমধ্যে মারা গেছে, আর এই জন্য ভয়টা আরো বেশি কাজ করছিল। তখন বিবেক বলে, ঠিক আছে, আমি তোমাদের সাক্ষী বানাবো, সাক্ষী হলে তোমাদের কোনো সমস্যা হবে না, পুলিশও তোমাদের ধরবে না। তারা দুইজনও সাক্ষী হতে রাজি হয়ে যায়। এরপরে বিবেক মোহনকে কল করে, বলে আমি তাদের এই কেসের সাক্ষী বানাতে চাই, কিন্তু মোহন বলে এই কেসটা এখন আমাদের হাতে নেই। বিবেক বলতে থাকে, আপনি এসপির সাথে কথা বলুন, আমি যে করেই হোক এদের উপস্থিত করাবো, আর এরা সাক্ষী দেবে। আর এখন আমি শিওর যে সেটা রেখাই ছিল, কারণ এখন আমাদের কাছে আই উইটনেস রয়েছে। আর সেই সময়ের বাকাচানি এখনকার ভিনসেন্ট, অর্থাৎ ভিনসেন্ট পরে তার নাম পরিবর্তন করে ফেলেছিল বাকাচান থেকে ভিনসেন্ট। এদিকে বিবেকের কথা মতো আরুনা নিউজপেপারে বড় করে এই বিষয়ে একটা আর্টিকেল এবং ছবি ছাড়ে, যেখানে রেখা সেই সিস্টার এবং মামামূর্তি ছিল। এছাড়া সেখানে পুরো ডিটেলসে বলা হয় যদি রেখার বিষয়ে কেউ কিছু জানে তাহলে তারা যেন অরুণাকে কল করে। এদিকে পরদিনই দেখা যায় বিবেক আবারও চলে আসে বেবির বাসায়, কিন্তু তার স্ত্রী বলে সে জঙ্গলে কাজ করতে গিয়েছে পাশেই। সেখানে যাওয়ার পরে হঠাৎ করেই তারা দেখতে পায় বেবির লাশটা ফাঁসিতে ঝুলছে। বিবেক মনে মনে বলতে থাকে, কালকে এই কেসটাতে আমরা 1 ধাপ এগিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে 2 ধাপ পিছিয়ে গিয়েছি। এদিকে ভিনসেন্টের কাছে এইসব খবরগুলো চলে আসছিল যে বিবেক কেসটা ধীরে ধীরে উন্মোচন করে ফেলছে। এদিকে বিবেক রাতের বেলা আবারও কেসটা ইনভেস্টিগেশন করতে বসে। তখনই হঠাৎ করেই একটা ছবিতে তার চোখ আটকে যায়, কারণ কয়েকদিন আগে ফ্রান্সিসকে খোঁজার জন্য তারা একটি বাড়িতে গিয়েছিল। সেখানে একটি ছেলে বলেছিল তার বাবা ফ্রান্সিস ট্রিটমেন্ট করার জন্য অন্য কোথাও গেছে। আসলে সেই ছেলেটার একটা চোখ ছোট ছিল, আর সেখানে ছবিতে যে লোকটাকে বিবেক দেখছে তারও একটা চোখ ছোট। তার মানে বোঝা যাচ্ছে এই ছিল সেই ফ্রান্সিস। অন্যদিকে ভিনসেন্টও তার পিএসের দেওয়া ছবিগুলোর মধ্যে থেকে ফ্রান্সিসকে খুঁজে বের করে ফেলেছে। বিবেক ফ্রান্সিসের সাথে দেখা করতে আসে আর বলে, আমি জানি সেদিন আপনিই ছিলেন। আসলে ভিনসেন্ট সেই শুটিং সেটের কোনো লোক ছিল না, সে শুধু শুটিং দেখতে এসেছিল। সেখানেই তার ছবিটা অনিচ্ছাকৃতভাবে উঠে গিয়েছিল, কিন্তু ফ্রান্সিস সেখানে অস্বীকার করে সে কোনো মেয়েকে খুন করেনি। তখন বিবেক রেখার পুরো ঘটনা বলতে থাকে যে কিভাবে তাকে মারা হয়েছে, কিভাবে তার বডিটা দাফন করা হয়েছে, এই সব কিছু। আর তার সাথে যে সে জড়িত আছে বিবেক এটা ভালো করেই জানে। বিবেক ফ্রান্সিসকে বলে, আপনি যেটা করেছেন, কিন্তু এর জন্য আপনার ছেলেকে এর ফল ভোগ করতে হবে। আমি এখান থেকে চলে যাব, এরপরেই শত্রুরা এখানে চলে আসবে, ঠিক একই রকমভাবে হয়তো আপনাকে নয়তো আপনার ছেলেকে মেরে ফেলবে, যেমনটা করেছে বেবির সাথে। কারণ সেই বিষয়ে জানতো, আর আপনিও এই বিষয়ে জানেন। এখন আপনিই ঠিক করুন আপনি আপনার ছেলেকে বাঁচাবেন নাকি শত্রুদের হাতে তুলে দেবেন। বিবেক সেখানে চলে আসতেই যাবে, তখন ফ্রান্সিস তাকে ডাকে আর সব ঘটনা স্বীকার করে নেয়। ফ্রান্সিস বলে, বাকাচান ওরফে ভিনসেন্ট এবং পুষ্পাম্মা এই দুজনে মিলে এই সব কিছু শুরু করেছিল। বাকাচান তার পড়াশোনা শেষ করে সেই চার্চে চলে এসেছিল
ফাদারের দেখাশোনা করার জন্য। অন্যদিকে পুষ্পাম্মা সেই চার্চেই খাবার রান্না করত, আর সেখানেই তাদের পরিচয় হয়। একদিন যখন ভিনসেন্টকে ডোনেশনের কিছু টাকা লকারে রেখে আসতে দেওয়া হয়, তখন ভিনসেন্ট সেখান থেকে কিছু টাকা সরিয়ে রাখে, আর এটা হাতে নাতে ধরে ফেলে পুষ্পাম্মা। ভিনসেন্ট তখন তাকেও কিছু টাকা দেয় আর মুখটা চুপ রাখতে বলে। পুষ্পাম্মা এতে রাজি হয়ে যায়। এরপর থেকে তারা আবারও কথা বলতে থাকে। ভিনসেন্ট জানায় পড়াশোনা সে শেষ করেছে ফাদারের সাহায্যে, আর এখন সে নিজের পায়ে দাঁড়াতে চায়, আর এর জন্য তার কিছু টাকা লাগবে, আর এই জন্যই সে সবভাবে টাকা জোগাড় করতে চায়। তখনই পুষ্পাম্মা তাকে বলে সে তাকে সাহায্য করতে পারে এই টাকা জোগাড় করার জন্য, কিন্তু পুষ্পাম্মা এই জন্য তাকে একটি শর্ত দেয় যে ভিনসেন্ট যখন এখান থেকে চলে যাবে পুষ্পাম্মাকেও তার সাথে নিয়ে যেতে হবে। আসলে পুষ্পাম্মা অনাথ ছিল, আর এই জন্যই সে তার নতুন জীবন শুরু করার জন্য ভিনসেন্টের সাথে প্ল্যান করে। এরপরে তারা একে অপরের কাছে চলে আসে এবং দুজনে মিলেই সেই চার্চে থেকে বিভিন্ন জিনিস চুরি করত এবং রাতের আধারে সেগুলো চার্চ থেকে নিয়ে যেয়ে সেল করে দিত, আর এভাবেই তারা টাকা ইনকাম করতে শুরু করে। কিন্তু একদিন তাদের হাতে নাতে ধরে ফেলে বেবির বাবা, আর বেবির বাবাকেও তারা টাকার লোভ দেখে তাদের সাথে নিয়ে নেয়। কিন্তু একদিন পুষ্পাম্মা ভিনসেন্টকে বলে শুধুমাত্র চার্চে এইসব কিছু জিনিসপত্রই নয়, আরও কিছু রয়েছে যেটা আমাদের নেওয়া দরকার, আর সেটাতেই শুধুমাত্র আমাদের জীবনটা ঘুরে যেতে পারে। এরপরে তার প্ল্যান করে রাতের আধারে ভিনসেন্ট একটি মরা ইঁদুর সেই লকারের আশেপাশে ফেলে রাখে, যাতে করে সিস্টাররা পুষ্পাম্মাকে সেটা পরিষ্কার করে লকার রুমে তাকে পাঠায়, আর সেটাই হয়। পুষ্পাম্মা সেটা পরিষ্কার করার বাহানায় সেই লকার রুমের যে চাবি ছিল সেটার কপি করে নেয়, আর বেবির বাবা আর ভিনসেন্ট এরপরেই সেই চাবি বানানোর জন্য এক চাবি মেকারের কাছে চলে যায়, যেখান থেকে তারা খবর পায়, অর্থাৎ ফ্রান্সিস এবং রাজেন্দ্র। তারা বুঝতে পারে এরা দুজন মিলে নিশ্চয়ই চার্চের ভেতরে কিছু করছে, কারণ চাবিওয়ালা তাদের বলেছিল ভিনসেন্ট এবং বেবির বাবা যে চাবিটা বানিয়েছে সেটা কোনো সাধারণ চাবি নয়, বড় এক লকারের চাবি। এরপরে আমরা কয়েকদিন পরেই দেখতে পাই সেই চার্চের ফাদার এবং কয়েকজন সিস্টার মিলে অন্য একটা ধর্মীয় উৎসব পালন করার জন্য কোথাও যাচ্ছিল, মানে চার্চ মোটামুটি ফাঁকা ছিল। এদিকে দেখা যায় চার্চে ওই সময়টাতেই সেই সিস্টার রেখাকে আনতে চেয়েছিল, আর এই বিষয়ে রাতে তারা কথা বলছিল। তখনই এটা শুনে ফেলে পুষ্পাম্মা, আর পুষ্পাম্মা তখনই মনে মনে একটা প্ল্যান করে ফেলে যে তারা লকার থেকে টাকা নিলে পুলিশ অবশ্যই তাদের পিছু আসবে, কিন্তু তারা যদি রেখাকে ফাঁসিয়ে দিতে পারে তাহলে অবশ্যই পুলিশ রেখাকে নিয়ে থাকবে, আর তারা শান্তিতে অন্য কোথাও চলে যেতে পারবে। আর এই জন্যই তারা প্ল্যান করে সেই চুরির কেসে তারা রেখাকে ফাঁসিয়ে দেবে। পুষ্পাম্মা বেবির বাবাকে দিয়ে ভিনসেন্টকে খবর পাঠায় এবং পুরো প্ল্যানের বিষয়ে বলে। এদিকে সেদিন গানের শুটিং দেখার জন্য আমরা সেই শুটিং স্পটের আশেপাশেই ছিলাম। তখনই আমরা দেখতে পাই বেবির বাবা এবং ভিনসেন্ট জিপ নিয়ে কয়েকবার সেখান দিয়ে ঘোরাফেরা করছে। আমাদের সন্দেহ হয় এদিকে রাতের বেলা যখনই পুষ্পাম্মার রেখাকে দেখতে পায় নিয়ে আসার জন্য, তখনই সে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, কিন্তু যে তরকারির মধ্যে সে ঘুমের ওষুধটা মিশিয়ে দিয়েছিল সেটা খায়নি সেদিন রেখা, আর এই জন্য রাতের বেলা পুষ্পাম্মা রেখাকে মেরে ফেলে আর বলে ভেবেছিলাম তোমাকে ঘুম পাড়িয়ে তোমাকে চুরি কেসে ফাঁসিয়ে দিয়ে আমরা চলে যাব, কিন্তু তুমি ঘুমের ওষুধ খেলে না, এখন তোমাকে মরতে হবে। রেখা চিৎকার করে, কিন্তু পুষ্পাম্মা বলে তোমার চিৎকারে কেউ এখানে আসবে না, কারণ সবাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। আমরা সেদিন বিকেলবেলা থেকেই ভিনসেন্টকে ফলো করছিলাম। এরপর রাতের বেলা যখন সেই চার্চের কাছে আসি আমরা দেখি তারা দুইজন ভারী কিছু একটা নিয়ে আসছে। আমরা ভেবেছিলাম হয়তো লকার, এই জন্য তাদের হাতে নাতে ধরার জন্য সেখানে চলে যাই, কিন্তু সেখানে যাওয়ার পরেই দেখতে পাই সেই রেখার লাশ সেখানে নিথরভাবে পড়ে রয়েছে। আমরা ভয় পেয়ে যাই, কিন্তু তারা আমাদের বলে এখন যেহেতু আমরা লাশটা দেখে ফেলেছি, বাইরে যেয়ে যদি আমরা কাউকে কিছু বলি তাহলে তারা পুলিশকে বলবে যে এর সাথে আমরাও জড়িত আছি, আর এর জন্য চার্চের ভেতরেরই একজন সাক্ষী রয়েছে যার নাম পুষ্পাম্মা। এতে আমরা ভয় পেয়ে যাই, আর অবশেষে তারা দুজন আমাদের অফার করে যে আমরা যদি তাদের সাথে সাহায্য করি তাহলে তারা যে টাকাটা চুরি করবে সেখান থেকে আমাদের শেয়ার দেওয়া হবে। আর লোভে পড়ে আমি রাজি হয়ে যাই, যদিও রাজেন্দ্র রাজি হচ্ছিল না, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। একটা সময় আমিও তাকে জোর করি, আর অবশেষে সেও রাজি হয়ে যায়। এরপরেই জঙ্গলে যে রেখার বডিটা যখন আমরা দাফন করতে যাই ঠিক তখনই দেখতে পারি যে তার পা কিছুটা নড়ছে, অর্থাৎ তখনও রেখা জীবিত ছিল। কিন্তু ভিনসেন্ট এবং বেবির বাবা তারা এই কথা শোনেনি, তারা জীবন্ত রেখাকে সেখানে মাটি চাপা দিয়ে দেয়, আর আমরা সেখান থেকে চিরদিনের মতো চলে আসি। এরপরে সেখান থেকে যে টাকাটা চুরি করা হয় আমরা আমাদের শেয়ার নিয়ে সেখান থেকে চলে আসি।
এরপরে আমরা একে অপরের সাথে আর কখনো দেখা করিনি। সেদিন যে মেয়েটিকে দাফন করা হয়েছিল সে মেয়েটাকে আমি সেটা জানি না, কিন্তু সেই মেয়েটার চেহারা আমি এখনো ভুলতে পারবো না। আপনারা যে ছবিটা দিয়েছেন সেটা সেই মেয়ে ছিল। এতে বিবেক খুশি হয়ে যায়। এটা যে রেখাই ছিল তারও একটা প্রমাণ পাওয়া গেল। এরপরেই দেখা যায় হসপিটালে অ্যালিসের কাছে একটা ফুলের তোড়া আসে, কিন্তু সেটা দেখার পরেই সে অসুস্থ হয়ে পড়ে। ভিনসেন্ট যখন সেটা ভালো করে দেখে সে দেখতে পায় সেখানে একটা নোট লেখা ছিল, গেট উইলসন পুষ্পাম্মা। অর্থাৎ এই অ্যালিসাই হচ্ছে সেই পুষ্পাম্মা। এরপরেই সেই রাতের ঘটনা দেখানো হয় যেখানে তাদের প্রথম প্ল্যান ছিল সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে তারা সেই টাকাগুলো নিয়ে পালিয়ে যাবে। কিন্তু যেহেতু রেখা ঘুমের ওষুধ খায়নি তাই পুষ্পাম্মা তাকে মেরে ফেলে। এরপরে সে ভিনসেন্টকে বলে আর বলে, এখন আমি যা করার করে ফেলেছি, তোমরা যদি এই লাশটাকে পুঁতে ফেলো তাহলে শুধুমাত্র আমরা এখান থেকে টাকা নিয়ে পালিয়ে যে বাঁচতে পারবো। ভিনসেন্ট বাইরে আসার পরে দেখতে পায় সেখানে হসপিটালের মধ্যেই দাঁড়িয়ে ছিল বিবেক। ভিনসেন্ট বুঝে যায় বিবেক সবকিছু জেনে গেছে। এদিকে বিবেককে দেখা যায় মোহনকে সবকিছু ব্রিফ করে, পুরো কেসটা কিভাবে কি হয়েছে। সেই পুষ্পাময় যে অ্যালিসা তারও একটা প্রমাণ রয়েছে। যখন সে চার্চে কাজ করত সে একটি রুমাল এমব্রয়ডারি করেছিল নিজের হাতে, যেটার ভেতরে সে একটি ফুলের গাছ এঁকেছিল। আর পরবর্তীতে অ্যালিস জুয়েলার্সের যে লোগোটা সেটাও ঠিক একই রকম ফুলের গাছটাই ছিল। এটা থেকে প্রমাণ হয়ে যায় যে পুষ্পাময় অ্যালিসা। মোহনদাস বলে, সবকিছুই বুঝলাম, কিন্তু আমরা এখনো জানি না যে এই রেখাকে, সেটা খুঁজে বের করতে হবে, নয়তোবা এই কেসটার কোনো ভিত্তিই থাকবে না। তাই আমাদের খুঁজে বের করতে হবে যে এই রেখা কে, সে কোথা থেকে এসেছিল, তার উদ্দেশ্য কি ছিল। এদিকে অ্যালিস ভিনসেন্টকে বলতে থাকে ও যেহেতু সবকিছু জেনেই গেছে তাহলে ওকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। বিবেক যখন রেখার পরিচয় খোঁজার জন্য বের হয় তখনই তাকে এক সড়ক দুর্ঘটনায় মেরে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু বিবেক প্রাণে বেঁচে যায়। বিবেককে হসপিটালে অ্যাডমিট করা হয়। কিছুদিন পরে দেখা যায় বিবেক এখন অনেকটাই সুস্থ। এরপরে দেখা যায় অরুণার কাছে হিরো জগদীশ কল করে এবং তার সাথে দেখা করতে বলে। বিবেক এবং অরুণা তার সাথে দেখা করতে যায়। তখন জগদীশ বলে, রেখার আর্টিকেল পড়ার পরে আমার একটা কথা মনে পড়েছে। স্যার মামামুতির অনেক বড় ফ্যান ছিল রেখা, আর তাকে অনেক চিঠিও লিখেছে। এটা আমি জানতাম, কারণ আমি 1984 সালের দিকে প্রথম মুভিতে অভিনয় করি। আর অভিনয়ের পরে আমার মুভিটা বেশ ব্যবসায় সফল হয়, আর এই জন্য আমার একটা ইন্টারভিউ ম্যাগাজিনে ছাপা হয়। যে ইন্টারভিউটা দেখার কয়েক সপ্তাহ পরেই হয়তোবা রেখা আমাকে একটি চিঠি লিখেছিল, যেখানে সে আমার অভিনয়ের প্রশংসা করেছিল। আমিও অভিনেতা হিসেবে তখন নতুন ছিলাম, আর কারো কাছ থেকে এমন প্রশংসা পেয়ে চিঠি পেয়ে খুব ভালো লেগেছিল, আর এই জন্য আমিও তাকে উত্তর দিতাম। আর এভাবেই আমাদের মধ্যে মাঝে মধ্যেই চিঠিতে কথা হতো। একদিন সে আমাকে বলেছিল স্যার মামামুতির অটোগ্রাফ সহ একটা ফটো যদি সে তাকে দিতে পারে তার খুব ভালো লাগবে, কারণ সে স্যার মামামুতির অনেক বড় একজন ফ্যান, আর সে মুভিতে অভিনয় করার জন্য এমনকি তার বাবা মাকেও সে ছেড়ে চলে আসতে পারে। তখন জগদীশ তাকে লিখেছিল, মুভিতে অভিনয় করা এটা খুবই ভালো কথা, কিন্তু তার আগে পড়াশোনা করতে হবে। সেই চিঠি লেখার পরে এরপর থেকে রেখা আমাকে আর কখনো কোনো চিঠি লেখেনি। বিবেক বলতে থাকে, চিঠিটা যেখান থেকে আসতো সেটার অ্যাড্রেস মনে আছে কিনা। জগদীশ বলে, যেহেতু আমি সেখানে অভিনয়ে নতুন ছিলাম আর তখন আমার প্রথম এটা চিঠি ছিল, তাই সেই চিঠির ঠিকানাটা আমার একেবারে ক্লিয়ারলি মনে আছে। রেখা আমাকে প্রথম যে চিঠিটা পাঠিয়েছিল সেটা কন্যাকুমারী থেকে, আর সেই পুরো ঠিকানাটাই জগদীশ বিবেককে বলে দেয়। বিবেকের মুখ খুশিতে জলজল হয়ে উঠে। সে কন্যাকুমারীতে চলে আসে সেই ঠিকানাতে, আর সেখানে একজন মহিলার সাথে সে কথা বলতে থাকে, আর সেটা ছিল রেখার ছোট বোন। রেখার ছোট বোন রেখার ব্যাপারে সবকিছু বলতে থাকে। রেখা মিসিং হওয়ার কয়েক বছর আগেই তারা এখানে নতুন শিফট হয়, আর এখানে আসার পরেই রেখার মধ্যে মুভিতে কাজ করার শখটা জেগে ওঠে। প্রথমত আমরা বাবাকে বলে টিভি এবং ভিসিআর আমাদের বাড়িতে নেই এবং সেখানে মুভি দেখতে শুরু করি। আমার বোন রেখা একটা মুভি বারবার দেখত, যেখান থেকে সে স্যার মামামূর্তির অনেক বড় একজন ফ্যান হয়ে যায়, আর এরপর থেকে তার মুভির প্রত্যেকটা ডায়লগ সে মুখস্থ করে ফেলে। আর এই ফাঁকে তার সাথে সেই অ্যাক্টর জগদীশের কথা হতে থাকে। কিন্তু একদিন সেই চিঠিটা আমার বাবার কাছে এসে পড়ে। আমার বাবা তাকে একটা চড় মেরে বসে। সেই রাতের পর থেকে আমরা রেখাকে আর দেখতে পাইনি। আমার বাবা তাকে সব জায়গায় খুঁজে বেরিয়েছিল, কিন্তু কোথাও তাকে পাইনি। এর মধ্যে আমার বাবা মামা দুজনেই মারা যায়, কিন্তু তারপরও এখান থেকে আমি যাইনি। আশায় ছিলাম যদি কোনোদিন আমার বোন ফিরে আসে
এরপরে বিবেক সেই নুপুরটা রেখার ছোট বোনকে দেয়, যে নুপুরটা রেখাকে তার মা দিয়েছিল। এদিকে দেখা যায় ভিনসেন্টের ছেলেকে থানায় ডাকা হয়। মোহনদাস তাকে তার মায়ের আগের এবং পরের ছবি দেখানো হয় এবং সবকিছু খুলে বলে যে তার মা বাবা তাদের অতীতে কি করেছে। এতে ভিনসেন্টের ছেলে হসপিটালে তাদের দুজনের সাথে দেখা করতে আসে আর বলে, তোমরা যে কাজটা করেছো আমার বলতেও লজ্জা লাগছে। এরপরেই পুষ্পাম্মা ভিনসেন্টকে বলে, সবাই সবকিছু জেনে গেছে, তোমার আমার জার্নিটা এই পর্যন্তই ছিল, এখন আমাকে তোমার কাছ থেকে সবাই নিয়ে নেবে, কিন্তু আমি যেতে চাই না। তখনই ভিনসেন্ট বলে, ঠিক আছে। ভিনসেন্ট নিজের স্ত্রীকেই অর্থাৎ পুষ্পাম্মার ইচ্ছেতেই তাকে সেখানে মেরে ফেলে। এরপরে পুলিশ আসে এবং ভিনসেন্টকে অ্যারেস্ট করা হয়। এরপরেই দেখা যায় কন্যাকুমারীতে রেখার সেই কঙ্কালটা দিয়ে তার শেষ কাজ শেষ করা হয়। আর সেখানে বিবেক আসার আগে রেখার ছোট বোনকে একটা চিঠি দেয়, যে চিঠির ভেতরে স্যার মামামূর্তির একটা ছবি ছিল, তার সিগনেচার করা। আর মামামূর্তি স্যার নিজেই রেখাকে নিজের ফ্যান হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।